আমাদের শরীর থেকে সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে, তখন সোডিয়াম পটাশিয়ামের অভাবে যে রোগ হতো সেই রোগ হয়। কথা বুঝতে পারছো? তাহলে এর চিকিৎসা করতে হবে। এর চিকিৎসা দিতে হবে কি? প্রথমে আমাদের যদি নো সাইন অফ ডিহাইড্রেশন হয়, দেখাচ্ছে যে চিকিৎসাটা পানি শূন্যতার পরে নির্ভর করবে। পানির শূন্যতার পরে চিকিৎসা নির্ভর করবে। যদি একটা বাচ্চা পাতলা পায়খানা হচ্ছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে যে পানির শূন্যতা নেই, তাহলে তাকে শুধুমাত্র মুখে খাওয়া স্যালাইন দিলেই বা মার বুকের দুধ যদি সে খায় সেটা খাবে আর কি, অথবা চিড়ের পানি চটকে যে পানি হবে সেটা খাবে। যদি কোনো পানি শূন্যতা না থাকে কোনো চিন্তা নেই, 2বার থেকে 3বার পাতলা পায়খানা করলে কোনো চিন্তার কোনো কারণ নেই। আর যদি দেখা যায় যে এই বাচ্চাটা 2-3বার পায়খানা হয়েছে বা পায়খানা করার পরে তার পানি শূন্যতা, চা খাবো না, পানি শূন্যতা হয়েছে আর কি, ঠিক আছে, দেখা যাচ্ছে অল্প মাত্রায় পানি শূন্যতা হয়েছে, তখনও তারে আমরা মুখে খাওয়া স্যালাইন দিতে পারি, ডাবের পানি, চিড়ের পানি, হ্যাঁ, এগুলো চটকায় বাচ্চাটাকে বারবার করে খাওয়াতে হবে বা খিচুড়ি খাওয়াতে হবে। এগুলো খেলে সে পানি শূন্যতা কাটায় উঠবে আর কি। কিন্তু সমস্যা হচ্ছে সিভিয়ার পানি শূন্যতা, যখন একেবারে মারাত্মকভাবে চোখ গর্তের মধ্যে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, টলগুলো বসে গেছে, পেটের চামড়া ঢিলা হয়ে গেছে, এই সমস্ত যখন লক্ষণ দেখা দেবে তখন আমাদেরকে শিরায় স্যালাইন দিতে হবে। এখন শিরায় স্যালাইন তো দিতে হবে এবং সঙ্গে তাহলে মুখে খাওয়াতে হবে। খাওয়াতে হবে কি? যে নরম ভাত, কাঁচকলা সিদ্ধ, খিচুড়ি, তারপরে চিড়ের পানি, ডাবের পানি, তারপরে মুখে খাওয়া স্যালাইন, সাদা পানি, এরকম সাদা পানিও সে খাবে আর কি, এইগুলো করবে আর কি। সঙ্গে তার চিকিৎসা দিতে হবে। যদি সিভিয়ার পানি শূন্যতা হয় বা প্রচণ্ড পানি শূন্যতা হয় তখন আমাদেরকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে। সেটা ইনজেকশন ফর্মেও দেওয়া যেতে পারে, সিরাপ ফর্মেও দেওয়া যেতে পারে। আমরা সাধারণত সিরাপ ফর্মে দিই আর কি। যদি বমি টমি না হয় তাহলে সেভোফ্লক্সাসিন সিরাপ বা অ্যাজিথ্রোমাইসিন সিরাপ, এই সঙ্গে আমরা অ্যামোডিস সিরাপ দিতে পারি বা মেট্রোফিলমেট সিরাপ দিতে পারি, আর জগ সিরাপ দেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা বাচ্চাদের বয়স অনুযায়ী, বয়স ভেদের পর নির্ভর করে তোমাদের এগুলো দিতে হবে আর কি। এখন ডায়রিয়ার কতগুলো জিনিস ডায়রিয়ার মনে রাখতে হবে, একদম মেন পয়েন্ট মনে রাখতে হবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, ডায়রিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তার একটা হচ্ছে যে পানি শূন্যতা কতখানি আছে, একটা হচ্ছে পানি শূন্যতা কতটুকখানি আছে, কতখানি আছে পানি শূন্যতা, এটা তোমাকে বুঝতে হবে। এটা করে না বুঝতে পারলে খুব ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমাকে পানি শূন্যতা বুঝতে হবে আগে, যে কতখানি পানি শূন্যতা আছে। আর শিশু বমি করছে কিনা, বমি যদি করে কিংবা সে যদি কান্নাকাটি করে, পেট ফাঁপে বা বদহজম হয়, তাহলেও সে কান্নাকাটি করতে পারে। এরকম যদি হয় বমি করে কিনা সেগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, এগুলো মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণভাবে। এইগুলো যদি তুমি ঠিকঠাক করে কারেকশন করতে পারো তাহলে আর কোনো ভয় থাকবে না। তা নাহলে বাচ্চার ভয়ের পর কারণ আছে, ডায়রিয়াতে অনেক সময় বাচ্চা মারাও যেতে পারে, সেগুলো সব খেয়াল করতে পারি। আর যদি সিভিয়ার পানি শূন্যতা হয় বা খুব বেশি পানি শূন্যতা হয়েছে তখন তো তুমি বাড়ি রাখতে পারবে না, তখন তুমি হাসপাতালে নিয়ে আসবা, হাসপাতালে পাঠিয়ে দিবা, হাসপাতালে এসে তাকে স্যালাইন দিতে হবে বা ইনজেকশন ফর্মে অ্যান্টিবায়োটিক, বমি যদি না হয় তাহলে মুখে খাওয়া, এই সময়গুলো সে দিতে পারবে। এইগুলো হচ্ছে ইনফ্যান্টাইল ডায়রিয়া বা শিশু ডায়রিয়ার লক্ষণ। তারপরে হচ্ছে কী কী কারণে শিশুদের পেট ব্যথা করে, কারণ উল্লেখ করবো চিকিৎসা লিখে শোনো। কী কী কারণে শিশুদের পেট ব্যথা করে? শিশুদের পেট ব্যথা করার প্রচুর কারণ আছে। একটা বাচ্চা যে পেট ব্যথা করে, তাই না, একটা বাচ্চা পেট ব্যথা করলে তুমি কি, সে তো কথা বলতে পারে না, কথা বলতে পারে না বলে তারে সে সমস্যার কথাটা
বলতে পারে না। তখন কি করতে হয়, যে তোমাকে অনুমান করে, অনুমানের পরে নির্ভর করে তোমাকে কাজগুলো করতে হবে। যেমন একটা বাচ্চা কাঁদতেছে, কী কারণে কাঁদতেছে, ধরো পেটে ব্যথা হলে কাঁদে, পেটে গ্যাস হলে কাঁদে, পেট ফাঁপা হলে কাঁদে, ডায়রিয়া হলে কাঁদে, আমাশা হলে কাঁদে, হার্নিয়া হলে কাঁদে, অ্যাক্সিরা হলে কাঁদে, এরকম কারণ আছে আর কি। এই কারণগুলো জন্যে বাচ্চা সাধারণত কান্নাকাটি করে। এখন বাচ্চা যদি কান্নাকাটি করে তাহলে তোমাকে কী চিকিৎসা দেবা? না, যেহেতু অনেকগুলো লক্ষণ, তাহলে তুমি কিভাবে এর কারণ খুঁজে বেড়াবা? তাহলে তো মার কাছে শুনতে হবে। মার কাছে শুনিয়ে প্রথমে খেয়াল করতে হবে যে তার পেট ফাঁপা কেন হচ্ছে কিনা, পেটে একটু ঘা দিয়ে দেখলে পেট ফাঁপা আছে কিনা, পাতলা পায়খানা হচ্ছে কিনা জিজ্ঞেস করলে, বমি হচ্ছে কিনা জিজ্ঞেস করলে, অনেক সময় কৃমির জন্য পেট ফাঁপে, অনেক সময় নাড়ি পেশ পড়লেও পেট ফাঁপে, অনেক সময় অ্যাক্সিরা হলেও পেট ফাঁপে, অনেক সময় হার্নিয়া হলেও পেট ফাঁপে। কারণ অনুযায়ী চিকিৎসা। একটা লোকের মনে করো যে পেট ব্যথা করতেছে, মনে করো গ্যাস হয়েছে, একটা ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে, 5 বছরের একটা বাচ্চা কি 4 বছরের গ্যাস হয়েছে, তাহলে তার একটা গ্যাসের ট্রিটমেন্ট দিতে হবে। সেই ট্রিটমেন্টটা কীরকম? মনে করো যে গ্যাসের একটা ট্রিটমেন্ট, মনে করো মাসুম 5 বছর বয়স, এর পেট ব্যথা করতেছে, তাহলে এই বাচ্চাটার একটা ট্রিটমেন্ট দিলে একটা গ্যাসের সিরাপ লিখে দিতে হবে। এখন ফ্যামোম্যাক্স বা ফ্যামোট্যাক, এখন তো রেনিটেরিন সব বন্ধ হয়ে গেছে আর কি। ফ্যামোম্যাক্স বা ফ্যামোট্যাক, এটা 1.5 চামচ করে 2 বার দিলাম, 2 বার খাবে খালি পেটে। বুঝলে? আর সঙ্গে পেট ফাঁপার একটা ওষুধ দিতে পারো, সিরাপ ডনে 1/2 চামচ করে 3 বার খাবে। তিনটে ওষুধ লেখো। এটা ফ্যামিট্যাক, FAMITAC, না এ বলা ভুলে গেল, FAMO ফ্যামোট্যাক TAC, ফ্যামোট্যাক। এইটা একটা বাচ্চা যদি পেট ফাঁপে বা বদহজম হয়, ভালো করে শোনো, একটা বাচ্চা যদি পেট ফাঁপে কিংবা বদহজম হয় বা পেটের মধ্যে গ্যাস গুজ করে, মা এসে বলতে যে পেটের মধ্যে গড় করতেছে, গ্যাস গুজ করতে, তাহলে তারও চিকিৎসাটা এই একই চিকিৎসা। কথা বোঝো? যদি পেট ফাঁপে এই চিকিৎসা, যদি বমি হয় এই চিকিৎসা, যদি পেটের মধ্যে গ্যাস হয় এই চিকিৎসা। বোঝনি? এই 3টা জিনিস চলবে আর কি। গ্যাস সব এই একই চিকিৎসা, শুধু এই ডনের জায়গায় বমি হয় যদি, তাহলে সিরাপ জোপরা কিনবা,
ZOFRA, জোপরা, ওটাও আধা চামচ করে 3 বার হবে। তুমি লেখো, এই একটা বাচ্চা মাসুম 5 বছর বয়স যদি পেট ফাঁপে কিংবা পেটের মধ্যে বদহজম হয় বা কান্নাকাটি করে, পেটের মধ্যে গ্যাস গোস করে, তাহলে তার এই চিকিৎসাটা, ঠিক আছে? লেখো, এটা লিখে নাও। এই একটা চিকিৎসা লিখলে অনেকগুলো রোগের একই ওষুধ দিতে পারবা তুমি। একই চিকিৎসা, পেট ফাঁপা একই চিকিৎসা, বমি একই চিকিৎসা, কান্তিছে খুব একই চিকিৎসা। বুঝতে পেরেছ? এগুলো সবই একটু ব্রেন খাটাইয়ে চিন্তা ভাবনা করতে হবে আর কি। না না, রোগ ডায়াগনোসিস করা ধরো তুমি করতে পারতেছো না। একটা বাচ্চা এই যে 5 বছর বয়স, তার মা এসে বলতে, ডাক্তার আমার বাচ্চা কাঁদতেছে, পেট ফাঁপতেছে, ঢেকুর উঠতেছে, বমি করতেছে, বদহজম হচ্ছে, এই চিকিৎসা দিয়ে দেবে। কিন্তু এই চিকিৎসার সঙ্গে আবার একটা শর্ত আছে। শর্ত হচ্ছে এই যে, যদি বাচ্চার মা বলে যে আমার বাচ্চার কোনো পায়খানা হচ্ছে না, কিংবা আমার বাচ্চার কোনো বায়ু বাতাস সরতেছে না, তখন তোমাকে কিন্তু একটা এক্সরে করতে হবে। আমি লিখে দেবো না কি এক্সরে করতে হবে, কি আগে ও লিখে নিক, এটা লিখে নিক। হোল অ্যাবডোমেন বলে লিখলেই তো হবে না, ওর লেখার আবার একটা সিস্টেম আছে, তোমাকে সেইভাবে লিখতে হবে, লিখে একটা এক্সরে করতে হবে। যেমন অনেক হাতুড়ি ডাক্তাররা আছে, লিখে দেয়, তারা ভর্তি পড়তে পারে না, ওরা যেরকম জানে সেরকম লেখে। কারণ তুমি যেহেতু এখানে ট্রেনিং নিচ্ছ, ক্লাস করতেছো, তাহলে তুমি যদি একটু জুতজাত করে না লেখো, তাহলে লোকজন কবেন কি কারা পড়াইতো কি? এটা ডাক্তাররাও তো গরু, কতগুলো পড়াইতো সে কটাও গরু, যাবে না? তাহলে এক্সরেটা সুন্দর করে লিখেছ, এক্সরেটা সুন্দর করে, তাহলে এইটা তুমি আগে শুনে নাও। তোমার নাম কি? মঞ্জুরুল হক। তোমার বাড়ি কোথায়? জায়গিরমহল। মঞ্জুরুল হক, তাহলে তুমি শোনো, এই যে চিকিৎসাটা, এইটা 3-4টা রোগের বেলায় একই চিকিৎসা। যেমন এই বাচ্চা যদি পেট ফাঁপে, এই চিকিৎসা, যদি বদহজম হয় এই চিকিৎসা, যদি বমি হয় এই চিকিৎসা, যদি পেটের মধ্যে গ্যাস গুস করে তাহলেও এই চিকিৎসা, ঠিক আছে? কিন্তু চিকিৎসাটা পাল্টে যাবে কখন? যদি বাচ্চার মা বলে যে আমার বাচ্চার আজ 2 দিন কোনো পায়খানা হচ্ছে না, কোনো বায়ু বাতাস সরতেছে না, পেট ফাঁপিয়ে আছে, কথা বুঝতে পারি তো, তখন তুমি এই চিকিৎসা দিতে পারবে না। তখন তোমাকে আগে একটা এক্সরে করার কথা লিখতে হবে। সেই এক্সরেটা যেভাবে লিখে দেবো, ভালো করে খাতায় লিখে নাও। এটা একদম নির্ভুলভাবে এইভাবে লিখবা, তাহলে যারা এই প্যাথোলজি করে তারাও ভাববে যে না, এদের অন্তত কাণ্ডজ্ঞান আছে খানিকটা। লিখতে হবে এক্সরে অ্যাডভাইস, ADV অ্যাডভাইস, লিখবা কি? প্লেন এক্সরে অ্যাবডোমেন, অ্যাবডোমেন মানে কি? পেট, অ্যাবডোমেন, প্লেন এক্সরে অ্যাবডোমেন ইন ইরেক্ট পশ্চার, প্লেন এক্সরে অ্যাবডোমেন ইন ইরেক্ট পশ্চার ইনক্লুডিং both dome of diaphragm, এই এক্সরেটা এইটা ঠিক এইভাবে লিখে দেবা। ইরেক্ট পশ্চার, ERECT, এত ভালো করে লিখে দিতে তা পড়তে হতো না, TURE পশ্চার ইনক্লুডিং both dome of diaphragm,
DIAPHRAM। ME বোধ ডোম। এইটা লেখা মানে হচ্ছে ওই শিশুটার কিংবা বড় মানুষেরও, এটা ওই শিশুর শুধু না, এটা বড় মানুষদেরও যদি পেট ব্যথা করে কিংবা 3 দিন ধরে পায়খানা না হয় বা বায়ু বাতাস না সরে, তাদেরও এই জিনিস লিখতে হবে। এখন এই জিনিসটার মানে কি হয়নি, লেখা হয়নি? তাহলে প্রথম কথা হচ্ছে যে এই লেখাটা মহিলা পুরুষ উভয়েরই একই লেখা, শিশু বুড়ো সব একই লেখা, কমান। কিন্তু কমান পেটের এক্সরে কাদের? যাদের 3-4 দিন পায়খানা হচ্ছে না, তার বাপ মা বলতেছে কিংবা সেই লোক নিজে বলতেছে যে আমার 3-4 দিন পায়খানা হয় না, আমার কোনো বায়ু বাতাস সরে না। একটা লোক তোমার কাছে আসলো, একটা লোক তোমার কাছে এসে বলতেছে যে ডাক্তারবাবু আমার পেট ব্যথা করতেছে। আরে তুমি সঙ্গে সঙ্গে কি বলবা, কি প্রশ্ন করবা? একটা লোক তোমার কাছে এসে বলতেছে ডাক্তারবাবু আমার পেট ব্যথা করতেছে, আপনি বললেন বা আমি বললাম কি সমস্যা, সে বলল যে আমার পেট ব্যথা করতেছে। তাহলে তোমার এই সঙ্গে আর কি কি জিজ্ঞেস করতে হবে? সেইটা আগেই বায়ু বাতাসে চলে যাবা। কোন জায়গাটায় ব্যথাটা করতেছে, কখন থেকে শুরু হয়েছে, আজ কদিন ধরে ব্যথা হচ্ছে, বমি হচ্ছে কিনা, ঢেকুর উঠতেছে কিনা, বায়ু বাতাস সরতেছে কিনা, এইবার তুমি জিজ্ঞেস করো। এ লোকটা বলল যে আমার বমি টমি কিচ্ছু নেই, আজ 3 দিন কোনো পায়খানাও হয়নি, কিছু খেতেও পাচ্ছি না, খালি বমি হয়ে যাচ্ছে বা কিচ্ছু খেতে পাচ্ছি না, 3 দিন ধরে পায়খানা হয় না, বায়ু বাতাস সাথে সরে না। তখন তুমি এই এক্সরেটা লিখে দেবা। এই এক্সরেটা হচ্ছে এরকম করে দাঁড়াইয়ে, হাত এরকম করে দাঁড় করায় দেবে, দিয়ে পেটের পরে আমাদের ওই প্লেট দেয়, প্লেট দিয়ে তাই এক্সরেটা করবে আর কি। এই এক্সরে করার অর্থ হচ্ছে 2টা জিনিস প্রথমত দেখবে। বলো দিন, আমি বলেছি তোমাদের, মনে করি বলো দিন কী জিনিস দেখার জন্য এই এক্সরেটা করা। এই যে বোথ ডোম অফ ডায়াফ্রাম লিখে দিলাম, মানে ডায়াফ্রাম মানে কি? ডায়াফ্রাম মানে হচ্ছে পেট আর বুক মাঝখানে যেটা পার্থক্য করেছে যে পর্দা দিয়ে, সেই পর্দাটার নাম হচ্ছে ডায়াফ্রাম। নিচে আছে ওই যে ডায়াফ্রাম দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে গিয়ে ডায়াফ্রাম। তাহলে ওই ডায়াফ্রামটাও দেখতে হবে আমাদের, সেইভাবে এক্সরেটা করতে হবে। এইভাবে লিখে দিলে এক্সরে টেকনিশিয়ান ঠিকভাবে এক্সরেটা করবে। আমার প্রশ্ন হচ্ছে এই এক্সরেটা করে আমরা কি দেখতে চাই? তোমার কাছে এক্সরেটা করি পাঠাই দিলে, তাহলে তুমি কি দেখবা? কোন রোগ দেখার জন্য তুমি এই এক্সরেটা করতে বলেছো? পায়খানা হয় না, পেট ব্যথা করে, বায়ু বাতাস সরতেছে না, এই জন্যই তো তুমি দেছো। তাহলে তুমি মনে মনে তো একটা রোগ চিন্তা করে দেছো, সেই রোগটা কি, কোন রোগটা চিন্তা করে তুমি এক্সরেটা করতে যাচ্ছ? তুমি তো এক্সরে করতে না দিয়ে একটা আল্ট্রাসাউন্ড করতে দিতে পারতি না? এটা আল্ট্রাসাউন্ড করে নিয়েছো, কিন্তু আল্ট্রাসাউন্ডে সব জিনিস ধরা পড়ে না। তাহলে এই লোকটার এই যে পরীক্ষা দুটো আমি দিছি এক্সরেটা, এতে কি দেখার জন্য? কেবল বললাম আমি, কেবলই বলেছি, তোমরা মন দিয়ে যে শোনো না, এই হচ্ছে ব্যাপারটা প্রমাণ যে তোমরা মন দিয়ে শোনো না, যে নাড়ি পেশ পড়েছে কিনা। আমার নাড়ি যদি এর ভিতরে পেশ পড়ে, এই নাড়িটা যদি এর ভিতরে এরকম করে পেশ পড়ে, এরকম করে পেশ পড়ে, তাহলে আমি এইটা দেখতে পাবো। এরকম করে ধরো পেশ পড়েছে, এরকম করে পেশ পড়লে
এরকম করে পেজ পড়েছে, এটা আমি এক্স রে করলে দেখতে পাবো। কি দেখতে পাবো? যে এখানে পেজের একটু গ্যাস, এখানে একটু গ্যাস, এখানে একটু গ্যাস, এখানে একটু ফ্লুইড লেভেল, এরকম করে থাকলে আমরা বলবো যে নিশ্চয়ই পেজ পড়েছি। তাই তুই ওর রোগের সঙ্গে তখন মিলে যাবে। ও বলছিল যে আমার 3 দিন পায়খানা হয় না, তাহলে পেজ পড়িতে পায়খানা হবে কেন? পাই ব্যথা তো সত্যিছে না। তাহলে একটা রোগের জন্যে আমরা না একটা রোগের কথা আমরা বললাম, আর কি দেখার জন্য আমরা এই এক্সরেটা করব? আর কি দেখার জন্য করব? একটা গেল নাড়ি পেজ পড়েছে কিনা বা নাড়ি বন্ধ হয়ে গেছে কিনা, নাড়ি পেজ পড়েছে কিনা কিংবা নাড়ি বন্ধ হয়ে গেছে কিনা, এটা দেখার জন্য আমরা এটা করলাম। আর কি করার জন্য? নাড়িতে টিউমার না, নাড়ি লিক হয়েছে কিনা, নাড়ি ছিদ্র হয়ে গেছে কিনা। নাড়ি লিক হয়েছে কিনা অথবা নাড়ি ছিদ্র হয়েছে কিনা। নাড়ি লিক হলে বা নাড়ি ছিদ্র হলে কী হবে? পেটের মধ্যে খাবার দাবার সব ওই ছিদ্র দিয়ে বেরিয়ে আসবে না? তাহলে সেই সঙ্গে আর কি বেরোবে? গ্যাস বেরোবে না? তো গ্যাসের ধর্ম কি? মঞ্জুরুল, গ্যাসের ধর্ম কি? পানির ধর্ম কি? সবসময় নিচের দিকে যাবে। তাহলে গ্যাসের ধর্ম কি? সবসময় উপরে উঠবে। গ্যাসের ধর্ম হচ্ছে সবসময় উপরের দিকে ওঠা। তাহলে যদি আমার এইখান থেকে একটা পাকস্থলীর নাড়ি ছিদ্র হয়ে যায়, এটা যদি পাকস্থলীর একটা নাড়ি ছিদ্র হয়ে আসে, কি বড়াতে কৃষি চলে আসলাম। এখান থেকে মনে করো একটা, এই মনে করো ডোম অফ দ্য ডায়াফ্রাম, এই মধ্যে দিয়ে এই আমাদের পাকস্থলী, এই মনে করো আমাদের নাড়ি ভুঁড়ি। তাহলে এখান থেকে এই জায়গাটায় মনে করো ছিদ্র হয়ে গেছে, এই জায়গাটায় ছিদ্র হয়ে গেছে গেলে এর মধ্যে যে খাবার দাবার ছিল সে খাবার দাবার কি হবে? এই আমাদের লিক হয়ে গেছে। তাহলে এর মধ্যে যে গ্যাস ট্যাসগুলো ছিল সেটা এমনি চলে যাবে না? বাধা পাবে কনে? ডায়াফ্রাম দিয়ে বাধা পাবে। তাহলে ডায়াফ্রামটা কি হবে? উঁচু হয়ে যাবে। ডায়াফ্রামটা তখন এরকম হয়ে যাবে, এরকম উঁচু হয়ে যাবে। তখন তুমি যখনই এক্সরে দেখবা তখনই দেখবো যে ডায়াফ্রাম উঁচু হয়ে গেছে। কোন পাশে উঁচু হবে? ডাইন পাশে। ডাইন পাশে উঁচু হয়ে যাবে। তাহলে আমরা বুঝবো যে নাড়ি কি হয়েছে? লিক হয়ে গেছে অথবা ছিদ্র হয়েছে। কথা বোঝা গেছে? এইটা আমরা বুঝতে পারবো যে নাড়ি লিক হয়েছে অথবা ছিদ্র হয়ে গেছে। এই দুটো পরীক্ষার জন্যে এই এক্সরেটা করা হয়। তাহলে একটা বাচ্চার বেলাও আমাদের এরকম নাড়ি লিক হয়েছে, এটা বাচ্চাদের সাধারণত হয় না, কিন্তু বাচ্চাদের নাড়ি তো পেঁচায় যায়, নাড়ি পেঁচ পড়ে যায়। তাহলে একটা বাচ্চার মা এসে তোমার সঙ্গে অভিযোগ করতেছে যে আমার বাচ্চা ডাক্তার কিচ্ছু খাচ্ছে না, পেট ফাঁপা, দুধ দিলেও বমি করতেছে, কিছুই খাচ্ছে না, পেট ফাঁপতেছে, পায়খানা হচ্ছে না 2-3 দিন, সারাক্ষণ কাঁদতেছে, পেটের মধ্যে ছটফট করতেছে আর কাঁদতেছে। তখন তোমার এই জিনিসটা মনে হওয়া স্বাভাবিক যে আমার বাচ্চার এরকম নাড়ি বন্ধ হতে পারে। তাহলে তুমি সেই মহিলারে বলবো যে আপনি আগে একটা এক্সরে করেন, তাই তো? আগে একটা এক্সরে করেন, এক্সরে করে দেখি যে আপনার সমস্যাটা কি হয়েছে। এক্সরে করে যদি সমস্যা হয় তাহলে যে সমস্যা হয়েছে সেই সমস্যার যে সমাধান সেই সমাধান করতে হবে। যদি নাড়ি লিক হয় তাহলে অপারেশন করে সেই লিক সেলাই করতে হবে। যদি নাড়ি বন্ধ হয়ে যায় তাহলে মুখে কিছু না খেতে দিয়ে নাথিং বাই মাউথ করে সেলাইন ইঞ্জেকশন পত্র দিলে অনেক সময় নাড়ি পেস
খুলে যায়, অনেক সময় প্রেস খোলে না, তখন আবার অপারেশন করতে হয়। এগুলো তোমাদের মনে রাখতে হবে। চিকিৎসার সঙ্গে সঙ্গে এই কথাগুলো ধরো, তুমি হয়তো শিশু বিশেষজ্ঞ না, তোমার কাছে কোনো শিশু যাবে না। তুমি কি কোনো শিশু বিশেষজ্ঞ? আমি কি কোনো শিশু বিশেষজ্ঞ না, আমরা কোনো শিশু বিশেষজ্ঞ না। তাহলে তারপরেও কিছু কিছু রুগী আমাদের কাছে শিশুরা আসে, 5 বছরের 4 বছরের এরকম অনেক সময় আসে। যেমন আমার কাছে আজকে একটা বাচ্চা, আজকে না কালকে একটা বাচ্চা আসছিল, 6 মাসি বাচ্চা, পড়ে যেই হাতে ব্যথা লেগেছে, বোঝনি? পড়ে গেছে, পড়ে যেই হাতে ব্যথা লাগছে, হাতটা একটু ফুলেছে, তাই আমার কাছে নিয়ে আসলো যে ডাক্তারবাবু একটু দেখেন কোনো ভেঙে চুরি গেল কেন। তাহলে আমি কী করবো? আগে একটা এক্সরে করে দেখলাম যে কোনো জায়গায় ভেঙে চুরিস কিনা, দেখলাম যে ভাঙেনি, তখন তাকে চিকিৎসা দিলাম, দিয়ে বললাম যে আপনার এটা ভাঙেনি, নিশ্চিন্তে বাড়ি যান। ঠিক আছে? তাহলে আমাদের এই বাচ্চাদের বেলা যখন এরকম আসবে তখন এগুলো মনে করতে হবে আর কি। তারপরে শিশুরা কি কারণে বমি করে, কারণ উল্লেখ করব, চিকিৎসা বলো। দেখো এখানে যে প্রশ্নগুলো এতে দেশে আর কি, এই প্রশ্নগুলো একটু অন্য টাইপের। শিশু বিশেষজ্ঞদের লাইনের প্রশ্ন, একটা বাচ্চা কি কারণে বমি করে? তোমাদের এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, যে পেট ফাঁপা, তাতে বমি করতে পারে, বদহজমের জন্য বমি করতে পারে, ডায়রিয়ার জন্য বমি করতে পারে, পায়খানা বন্ধ হয়ে গেলে বমি করতে পারে, নাড়ি বন্ধ হয়ে গেলে বমি করতে পারে, আমাশা হলে বমি করতে পারে, তাই না? পারে না? পেটে গ্যাস হলে বমি করতে পারে, হার্নিয়া হলে বমি করতে পারে, হজম যদি না হয়, বদহজম হয়, ইনডাইজেশন যদি হয়, তাহলে বমি করতে পারে। এরকম ঘটনা বমি করার জন্য ঘটতে পারে। এখন তোমার যে চিকিৎসাটা লিখে দিছি, দেখো ওই কত একসঙ্গেই মিলে যাচ্ছে। ডনে বাদ দিয়ে তখন তুমি জোফরা দিয়ে দিবা, তাহলে চিকিৎসাটা অনেকটা একেবারে গার মধ্যে বা কাছের মধ্যে চলে আসছে। চিকিৎসাটা একেবারে গার ভিতরে বা কাছের মধ্যে চলে আসছে। তোমাকে একটা জিনিস জানতে হচ্ছে, একটা জিনিস জেনে রাখতে হচ্ছে। এটুখানি মনে রাখলে তুমি আর সব কিছু মনে রাখতে পারবে। কথা বোঝা গেছে? তাহলে বমি করার, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে শিশুরা কি কি কারণে বমি করে, তাই তুমি ওইগুলো সব বলবা একেবারে। কিন্তু তোমাকে তো আমি এর বলি দিলাম সিমটম, এটা তো সিমটম অনুযায়ী চিকিৎসা হবে। এখন তুমি যদি অ্যাজ এ হোল ডায়রিয়ার একটা চিকিৎসা লিখে নাও, সেটা আমি লিখে দিচ্ছি, কিন্তু এটা নির্ভর করবে রুগীর অবস্থার পরে। মনে করো একটা রুগী, তুমি যখন প্রশ্নটা তুললে তখন তোমার প্রশ্নটা দিই। মনে করো একটা রুগী আসলো, এসে তার মা বললো যে আজকে সকালের থেকে এই পর্যন্ত 3 বার পাতলা পায়খানা করেছে। তাহলে কি তুমি তাকায় দেখলে তো খুব বেশি পানি শূন্যতা নেই, বাচ্চা খেলাধুলো করতেছে, বাচ্চা দিলে খাচ্ছে, কান্নাকাটি করতেছে না, তাহলে কি তুমি স্যালাইন দেবা? স্যালাইন দেবা। তুমি তার মারে বলবা যে তোমার কোনো ওষুধের দরকার নেই, তুমি শুধু মুখে স্যালাইন খাওয়াবা, হ্যাঁ ORS খাওয়াবা, চিড়ের পানি খাওয়াগে, কলা ভাতে দিয়ে ভাত খাওয়াগে, ডাবের পানি খাওয়াগে, এসবগুলো খাও। না না, এইগুলো হচ্ছে নিয়ম। কিন্তু তুমি যত নিয়মই বলো না কেন, তোমার একটা প্রেসক্রিপশনে ওষুধ না লেখো, তাহলে ওরা সন্তুষ্ট হবে না। একটা ওষুধ তোমাকে লিখতে হবে। তো মনে করো যে 6 মাস বয়সের একটা বা 8 মাস বয়সের একটা শিশু, তার ডায়রিয়া, তুমি সেটা লিখে নাও। কালাম
বয়স 10 মাস, ডায়রিয়া, লুজ মোশন, মডারেট ডিহাইড্রেশন, তাহলে এর মুখে খাওয়ার ওইগুলো তো বলবা, আর ওষুধ লিখবা। এই মনে করো সিপ্রোসিন দিলে তুমি, সিপ্রোসিন 1 চামচে থেকে 250, তাহলে যেহেতু 10 মাস বয়স, আধা চামচ করে দিলে হবে 125। তুমি জক্স তো দিতে পারো, অ্যামোডিস দিলে বেশি বমি করে, জক্স দাও, আধা চামচ করে। পাঁচ দিন 7 দিন। আচ্ছা, জক্স কথা বুঝতে পারিস? এখন মনে করো যে এর চাইতে বেশি পানি শূন্যতা, সিভিয়ার ডিহাইড্রেশন, লুজ মোশন উইথ সিভিয়ার ডিহাইড্রেশন। তখন তোমার এইটা চলবে না, এই চিকিৎসা। তখন তোমাকে কলেরা স্যালাইন দিতে হবে, ইনজেকশন, ডায়ানাক। হ্যাঁ, 10 মাসের বাচ্চা, সি স্যালাইন অথবা সি স্যালাইন 5 ফোঁটা প্রতি মিনিটে, এবং SOS হয়তো 200 সিসি দিলে বা 300 সিসি, 300 সিসি দেবা। ডায়ানাক অথবা কলেরা স্যালাইন, এটা 300 সিসি দেবা, 5 ফোঁটা করে প্রতি মিনিটে, বা 7 ফোঁটা করে দাও, 7 ফোঁটা করে প্রতি মিনিটে, এবং প্রয়োজন অনুযায়ী। সিভিয়ার ডিহাইড্রেশন, হ্যাঁ, তিনশো সিসি লিখলাম, কিন্তু আর একটা কি লিখে রাখেছি, 300 সিসি আমি দিতে বলেছি, কিন্তু যদি পাতলা পায়খানা বাড়তি থাকে তাহলে 300 চাইতে বেশিও লাগলে দেবে, বেশি দেবে, কম লাগলে কম দেবে। সাত ফোঁটা প্রতি মিনিটে। আর এই সঙ্গে অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেফটিয়াকজোন, ইঞ্জেকশন ট্রাইজোন, 500 মিলিগ্রাম, অনভায়াল শিরাই, রোজ একবার, 3 দিন।
এই বাচ্চাটা মনে করো বমি করতেছে, তাহলে স্যালাইনের সঙ্গে জোপরা সিরাপ দিয়ে দেবা। বুঝতে পারিস? যদি বমি করে তাহলে জোপরা সিরাপ দিয়ে দিতে হবে। আদা চামচ 3 বার। জোপরা যদি বমি করে, আর যদি বমি না করে তাহলে আমার তো সে কথা তো শেষ হয়নি এখন, তোমার যা জিজ্ঞেস করতে তাই বলো। যদি বমি হয় তাহলে এই চিকিৎসা, ঠিক তো? যদি বমি না হয় দেওয়া যাবে না। তাহলে এই সঙ্গে একটা গ্যাসের সিরাপও দিতে হবে। এর সঙ্গে একটা গ্যাসের সিরাপও দিতে হবে। সেটা হচ্ছে ওই ফ্যামোম্যাক্স অথবা ফ্যামোটাক। এইটা ছাড়া তো আর কোনো গ্যাসের সিরাপ নেই। রেনিটিট বন্ধ হয়ে গেছে, জানো তো? ফ্যামোম্যাক্স অথবা ফ্যামোটেক, এটা 1 চামচ করে 2 বার দেবা। যদি বমি না করে তাহলে এর সঙ্গে একটু জগ সিরাপও দিতে পারো। আদা চামচ 3 বার, না তো আদা চামচ 2 বার। 7 দিন, এটা 5 দিন। আদা চামচ 2 বার খাবে। বমি করলে তখন তুমি খাইতে পারবা? তখন তো এক ভাব যা দিবা তাই বমি করে। শুধু বমির সিরাপটা দিবা আর ইঞ্জেকশন দিবা, স্যালাইন দিবা। হ্যাঁ, বমি করতেছে না যখন, তখন জক্স বা ফ্যামোটেক তখন দেবো। বমি যখন করতেছে না, জক্স আছে আমাশার ওষুধ আর ফ্যামোটেক আছে গ্যাসের ওষুধ, এগুলো আমরা এর সঙ্গে দিয়ে দিলাম। হয়েছে? বুঝতে পারলে? এবার এইগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই চিকিৎসাটাই ঘোরায় ফিরাইয়ে, বাচ্চাদের বেলা ঘোরায় ফিরাই ব্যবহার করা যায়। এখন কতগুলো কথা যে তোমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে তুমি ডায়রিয়া রুগীর বেলা মনে রাখতে হবে যে আমার কতবার পায়খানা করেছে, রুগীর অবস্থাটা কী, রুগীর কন্ডিশনটা কী, আগে তার পানি শূন্যতা কিরাম আছে, এই সবগুলো আগে দেখতে হবে। পানির টান কিরাম, বাচ্চা 2-1টা বাচ্চা আছে ডায়রিয়া হলে পানি ছাড়তে চায় না, পানি একবারে বোতল ধরে রাখে। বুঝতে পেরেছ? তাহলে এই 3 পর্যন্ত থাক। আজকে আমি একটু ব্যস্ত আছি, আজকে